এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার ভাষ্যমতে যদি আশ্রিত হই তবে আমি এই আশ্রিতাদের মতোই থাকবো এই বাড়িতে। তুমি তোমার গর্ভের মেয়েকে যতটা না বোঝো ভালোবাসো তার চেয়েও অধিক বোঝে আমাকে আমার বড় মা বড় বাবা। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। ভাবতেও অবাক লাগে তুমি এই বাড়িরই বউ। মেয়ে হিসেবে কখনো আমার অনুভূতি আমার মতামত সম্পর্কে জানতে চেয়েছো? কখনো নিজের মতামত বাবা মায়ের উপর খাটাইনি বলে এমন তো নয় যে তোমাদের সব কাজ আমার পছন্দ হবে। কেবল বড় বাবা তোমাদের মতামতকে সম্মান জানিয়ে মতামত দিয়েছে বলেই আমি বিয়েটা করে নিলাম। হৈমন্তী শিকদার ক্ষিপ্র গতিতে ধেয়ে এলেন অনামিকার দিকে। পরিস্থিতি বেগতিক দেখে বিশাখা শিকদার এগিয়ে এলে তার আগে চলে এলো সপ্তদর্শী। অনামিকার সামনে দাঁড়িয়ে গেল শটান হয়ে। চারু আশ্চর্যান্বিত হয় বেশ, অবাকের হেতু বহন করে চক্ষু তার ললাটে ঠিক। হৈমন্তী শিকদার তেজস্বী স্বরে সপ্তদর্শীর উদ্দেশ্যে বললেন, এই মেয়ে সরে দাঁড়াও। 2 দিনের মেয়ে হয়ে আমার মেয়ের মাঝখানে আসো কোন দুঃসাহসে? হৈমন্তী শিকদারের নেত্রযুগলে রুষানলের লালিমা, কণ্ঠে তিক্ততা, তবু কথা এক চুল নড়ল না। বিশাখা শিকদার শুষ্ক মুখে তাকিয়ে রয়। নবনীতা নিজেকে সামলে কক্ষ হতে বেরিয়ে উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চিত্তে তার ভীতি, তার বোনটাকে আবার কথা শোনাচ্ছে না তো? সরে দাঁড়াতে বলছি তোমাকে। এতগুলো মানুষের সামনে উপযুক্ত মেয়ের সাথে এমন শ্রীহীন আচরণ করতে আপনার মন কাঁদে না? আপনি না এই মেয়েকেই 10 মাস পেটে ধরেছেন? কথার ধীরস্থির কণ্ঠে উগ্র বাচ্যশ্রবণে সকলে বিস্ময়াভিভূত হলো। মেয়েটা ভয়ে মুখ খুলে না, মুহূর্তে মুহূর্তে কাঁদে। সেই মেয়েটার এমন প্রতিবাদী আচরণ ঠিক হজম হলো না কারোর। তবে চারও পরক্ষণে সকলের অগোচরে অলক্ষ্যে বাঁকা হাসে। কথার আকস্মাত আচরণে হৈমন্তী শিকদার কিঞ্চিত হলেও দমেছেন। মনে কেমন প্রশান্তির ছোঁয়া বয়ে যাচ্ছে চারুর। খুশির তোড়ে নাচতে নাচতে মেয়েটা রান্নাঘরে চলে গেল। এই মিকু, সরে আয় তুই। চলে যাও তুমি মা, আমি যাব না। হৈমন্তী শিকদার মেয়ে তর্কাতর্কি মেনে নিতে না পেরে হাত তুলতে যায় অনামিকার উপর। তার এমন পদক্ষেপে হস্তক্ষেপ করে সপ্তদর্শী। শক্ত হাতে চেপে ধরল হৈমন্তী শিকদারের মণিবন্ধ, কিন্তু পর মুহূর্তে ছেড়ে দিল মেয়েটা। শক্তপোক্ত বদনে ফুটে উঠল শঙ্কার ছাপ। ভুল করেছে সে। যতই হোক গুরুজন মানুষ তিনি, পরিবারের সদস্য। সপ্তদর্শী নীরবে কাঁপে। মায়ের সাথে এমন আচরণ সইতে না পেরে অরুই মা ছুটে এলো। কিছু একটা উচ্চারণ করতে চেয়েও বাধা পেল রনক শিকদারের ভারী কি কণ্ঠে। কি হচ্ছে এখানে? অরুই মা সরে দাঁড়ায়, মাথা নত করে নিল সে। রনক শিকদারকে বেশ ভয় পায় তারা। সপ্তদর্শী ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শ্বশুরের পানে। শুভ্র পাঞ্জাবির পকেট হতে হাত উন্মুক্ত করতে করতে এগিয়ে এলেন তিনি। হৈমন্তী শিকদার প্রকট অক্ষিপট নিয়ে তাকিয়ে রইল সপ্তদর্শীর দিকে। বিশাখা শিকদার স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। রূপায়ণ কোমরে হাত দিয়ে বিরক্তি প্রকাশ করে দাঁড়িয়ে রইল, নজর বাবার দিকে। হৈমন্তী শিকদার চাপা স্বরে বললেন, বাঘিনীর গুহায় পা দিতে চেয়েছো মেয়ে? বড় সাহস তো তোমার। সপ্তদর্শী ভয়ার্ত হলেও এবার মাথা ঝুঁকালো না, ঠায় চেয়ে রইল। পক্ষ মাঝের আয় ঢাই ভাব তার। নিজের মধ্যে অশান্তি অনুভব করলো মেয়েটা। বিশাখা শিকদার স্বামীর পানে এগিয়ে সে সংক্ষিপ্ত বর্ণনায় সব বুঝিয়ে বললেই তিনি অনামিকাকে নির্দেশ দিলেন, মিকু, বড় বৌমার কাছে যাও তো মা, দেখো মেয়েটাকে একটু। অনামিকা সপ্তদর্শীর হাত আঁকড়ে ধরে রইল কয়েক সেকেন্ড, অতঃপর চলে গেল উপরে। মেয়েটাকে না আবার কেউ কিছু বলে? নবনীতা ইতিমধ্যেই নীরবে নিঃশব্দে কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছে। অনামিকা তাকে বুঝিয়ে কক্ষে নিয়ে গেল। বাড়িতে প্রবেশ করলো রূপমান। লিভিং রুমের এমন জটলা পাকানো অবস্থা দেখেই বুঝে নিল কিছু একটা হয়েছে। গাম্ভীর্যপূর্ণ বদনে ভ্রুকুটি মিশ্রিত নজরে এগিয়ে আসতেই সপ্তদর্শীর অন্দরমহলে ছটফটানি বেড়ে গেল। অর্ধাঙ্গের বক্ষে ঝাঁপিয়ে পড়ার অভিলাষ তাড়া করলো তাকে ভীষণভাবে। মহলে সকল ইন্দ্রিয় যেন বলছে এই মানুষটা ছাড়া আর কেউ তাকে আগলে নিতে পারবে না। আপন বলতে তো সবার আগে এখন এই মানুষটাই আগে আসে। হৈমন্তী শিকদার সরে গিয়ে থমথমে ভঙ্গিতে হেঁটে সোফায় বসলেন। ভাসুরের সম্মুখেও তার আচরণ নির্বাপিত নয়। বিশাখা শিকদার ছেলেকে বললেন,
তোমার ছোট মাকে বোঝাও সবটা। সান্নিধ্য আমাকে কিছু বোঝাতে হবে না, এই মেয়ের বিচার করো আগে। কোন দুঃসাহসে আমার হাত ধরেও 2 দিন আগে বউয়ের বোন হয়ে অসহায়ের ন্যায় বাড়িতে ঢুকে এখন বাড়ির বউ হয়ে একেবারে সিঙ্গে উঠতে চাইছে। এত বড় সাহস! আমার মেয়েকে আমি যা ইচ্ছে করব, মারবো, শাসন করব। তার মাঝে এই মেয়ে মাতব্বরির করার কে? হ্যাঁ, বিশাখা শিকদারকেই মাঝপথে থামিয়ে দিয়ে হৈমন্তী শিকদার গর্জন ছাড়লেন। নিজের মেয়ের বিষয়কে আড়াল করে তিনি সপ্তদশীর বিচার আদায়ের জোরদার দাবি জানালেন যেন। রূপমান মায়ের পানে চেয়ে অতপর অর্ধাঙ্গিনীর পানে নজর দেয়। মেয়েটা নিরুপায় ভারাক্রান্ত দৃষ্টিতে রূপমানের দিকে তাকিয়ে আছে। তথাপি ক্ষণে সে মাথা নোয়ালো। সে তো অনামিকার হয়ে প্রতিবাদ করতে এমন অকুত ভয়ের ন্যায় এক দুঃসাহসী কার্য সাধন করে বসল। রূপমান খানিকটা এগিয়ে এসে সপ্তদশীর চিবুক তুলে ধরে সকলের সম্মুখে। বইয়ের নজরে নজর গ্রথিত রাখলো কয়েক মুহূর্ত। কিঞ্চিত রক্তিম আখি যুগল মুহূর্তে নোনা জলে সিক্ত হলো মেয়ের। খানিক লজ্জা বোধ করলো কথা। উষ্ঠাধর কাঁপে তার। কিশলয়ের ন্যায় সময় গতির ভ্রুক্ষেপ না করে কি করেছো তুমি? রূপমানের ভারী গম্ভীর কণ্ঠস্বরে আরো ভিতর সন্ত্রস্ত হয়ে গেল কথা। মৌনতা অবলম্বন করে তাকিয়ে রইল। রূপমান পুনরায় কঠোর স্বরে শুধায়, কি করেছো? চিত্তে নির্ভীকতা সঞ্চয়ের প্রয়াস ঘটায় সপ্তদশী। অতপর সাহসের আভাস মাত্রই কম্পিত কণ্ঠে বলে উঠে, ছোট মা মিকুদিকে মারতে চেয়েছিলেন, তাই ওনাকে আটকাতে গিয়ে ভুলবশত ওনার হাত ধরে ফেলেছি। রূপমান তাৎক্ষণিক সরে আসে। হৈমন্তী শিকদারের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলে, আমার বউয়ের নাম কথা। যদি নাম ধরে সম্বোধন করতে কষ্ট হয় তাহলে রূপমানের বউ বলে সম্বোধন করবে। ছোট মা, এই মেয়ে বলে নয়, আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি। রূপমানের বউ তোমার খায় না, তোমার পড়ে না, তাই অযথা আমার বউকে হেনস্থা করার চিন্তা ভাবনাকে মূর্ছা যেতে দাও। রূপমানের শেষ বাক্যদ্বয়ে বেশ জোর অনুভব করলেন হৈমন্তী শিকদার। রাগে ক্ষোভে তার গাত্র কাঁপছে রি রি করে। তার নীরবতাকে প্রাধান্য না দিয়ে রূপমান পুনরায় বলে ওঠে, আমার বউয়ের কোনো অন্যায় আমি দেখছি না, বরং আমার বোনের গায়ে হাত তুলতে চাওয়ার মতো অন্যায় করেছো তুমি ছোট মা। ও তোমার মেয়ে জানি, কিন্তু মনে রেখো, তোমার এই মেয়েটা যদি চালাক চতুর না হতো তাহলে ওর জীবনটা ধ্বংস হওয়ার পেছনে তুমি সবচেয়ে বেশি দায়ী থাকতে। বিশাখা শিকদার নির্বিকার ভঙ্গিতে মস্তক নাড়ে। মেয়ের জীবনে ঘৃণ ধরাতে একজন কুৎসিত মনের মায় যথেষ্ট। হৈমন্তী শিকদারও ঠিক তেমন। ছোটবেলা থেকে অনামিকার সোজা সাপটা সত্য বা উচিত কথা বলে বিদা হয় মেয়েটাকে দু চোখে দেখতে পারেন না তিনি। তবু লুভাতুর হয়ে মেয়েটাকে এক জঘন্য পরিবারে পাঠিয়ে দিয়েছিলেন। নিজেও মিথ্যার বেড়াজালে আবদ্ধ হয়ে আছেন এখন। চৌধুরী বাড়ির বাবা ছেলে বেশ সুন্দর ছক কষেছে। তুই এই সামান্য মেয়েটার জন্য আমার সাথে এভাবে কথা বলতে পারিস না রূপমান? আর বাড়ির কর্তা কর্তিও তো দেখি মুখে কুলু এঁটে বসে আছে। হৈমন্তী শিকদার মূলত রনক শিকদারকেই ঠেস দিয়ে শাসক চুটিয়ে বলেছেন। তথাপি গুরু গম্ভীর শান্তশিষ্ট প্রৌঢ় পেছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে প্রথম থেকেই সকল কিছু পর্যবেক্ষণ করছেন। হৈমন্তী শিকদারের এহেন বাচ্চেও তার হেলদুল দৃষ্টিগোচর হলো না। রূপমান মায়ের পানে চায়। বিশাখা শিকদার ছেলেকে ইশারা করলেন যেন নিজেকে সংযত করে। তিনি অবগত ছেলের ক্রোধ সম্বন্ধে। সপ্তদশী নীরব, মস্তক নুয়ে দাঁড়িয়ে আছে। রূপমান পুনরায় হৈমন্তী শিকদারের দিকে চেয়ে বলল, ছোট বাবাকে বাবা অফিসে আসতে বলেছিল, আসেননি তিনি। ভীষণ ব্যস্ত মানুষ, তাই ছোট বাবা যখন আসবেন তখন ওনাকে সেই ফাইল, সব কাগজ, সিসিটিভি ফুটেজ আর ওই লগ্ন তালুকদারের সাথে সরাসরি কথা বলানো হবে। তার আগে তুমি এসে অযথা ঝামেলা করো না। তোমাকে কিছু বোঝালে ও তুমি বুঝবে না ছোট মা। অর্থলোভে, অহংকারে তুমি জ্ঞান শূন্য। আর আমার বোন যতদিন ইচ্ছে আমার বাড়িতেই থাকবে, এই বাড়িতে। তুই আমাকে অপমান করছিস? আমার বাবাকে তো বোধহয় জানিস না। তোমার বাবাকে আমি জানতেও চাই না। ওনার সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমার যা উচিত বলে মনে হয়েছে তা আমি বলেছি। আরও একবার বলছি, আমার বোন এবং আমার বউ বা আমার বাড়ির যে কোনো ব্যক্তির সাথে অসঙ্গত আচরণ করার আগে ভেবে আসবে। সব সময় তোমার বাবার ক্ষমতার দাম্ভিকতা প্রকাশ করো না, এতে ওই মানুষটারই অপমান হয় সবচেয়ে বেশি। হৈমন্তী শিকদারের হুমকি স্বরূপ বচনে রূপমান তাৎক্ষণিক প্রত্যুত্তর করল। কিন্তু তিনি তো চুপ করে থাকার নারী নন যেন। পুনরায় শর্ট পেনে ফনা তুলে বলে উঠলেন,
এদের দোষগুলো দেখছিস না তুই? তোর বোন জামাই রেখে দেশে চলে গেছে, আর তোর বউ আমার সাথে বেয়াদবি করছে। কে সাহস দিয়েছে ওকে? আমি দিয়েছি সাহস। ওর ব্যবহার যদি তোমার কাছে বেয়াদবি মনে হয় তাহলে ও এই বেয়াদবি বারবার করুক। তুমি অন্যায় করতে গিয়েছিলে, কথা তোমাকে আটকেছে। তুমি অকারণ তো আর কারো গায়ে হাত তুলতে পারো না, হোক সে তোমার মেয়ে। আমি এইসব বিষয়ে আর কথা বলতে চাইছি না ছোটো মা। ছোটো বাবা অফিসে এলে তবেই সব হবে। কথাগুলো বলে রূপমান সপ্তদর্শীর উদ্দেশ্যে বলল, রুমে আসবে এক্ষুনি। অতপর গটগট শব্দে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। কক্ষে প্রবেশ মাত্রই বিকট শব্দে দরজা বন্ধ করল সে। নিস্তব্ধ শিকদার বাড়ি তাতে কেঁপে উঠল। কথা এক নজর বিশাখা শিকদারের পানে চেয়ে দেখতেই তিনি ইশারা করলেন মেয়েটাকে চলে যেতে। সপ্তদর্শীও আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ভীরু পদচালনে চলে গেল রুমে। রনক শিকদারও হেঁটে ওনার কক্ষে চলে গেলেন। হৈমন্তী শিকদার নাক ফুরিয়ে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে ব্যস্ত। রূপমানের কাঠখুট্টা অমসুখ বাচ্চাগুলো ওনার দেহ মন সইতে পারছেন না যেন। বিশাখা শিকদারকে নীরবতা পালন করতে দেখে তিনি আর রইলেন না, মেয়েদের নিয়ে বেরিয়ে গেলেন। রূপায়ণ ফুস করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। রুমে এসে সপ্তদর্শীর নজর যায় রূপমানের পানে। রূপমান গলার টাই খুলতে ব্যস্ত। কথা তার কাঁধের ব্যাগটা রেখে অ্যাপ্রন খুলে মেলে দিল আলনায়। তখনই কোমরে আবিষ্কার করলো পুরুষালী হাত। পেছন ফিরতেই মেয়েটাকে রূপমান সন্নিকটে টেনে নেয় আলগোছে অতি সন্তর্পণে। সপ্তদর্শী মৌন রয়। আপন সত্তাকে দোষী সাব্যস্ত করছে সে অন্দরে। কেন সে এমনটা করলো নিজেও জানে না। তা তুমি কবে থেকে এমন সাহসী হয়ে উঠলে? আজকে থেকেই নাকি? সপ্তদশী বুঝতে পারে তার অর্ধাঙ্গ রসিকতায় মজেছে। সুদর্শন কণ্ঠে ঠাট্টার ছাপ সুস্পষ্ট। এই হেতুতে মেয়েটা সরে আসতে চায়, কিন্তু পারে কি? রূপমা তাকে আরো কঠিনভাবে তার সুঠাম সুদীপ্ত বাহু দ্বারা আঁকড়ে ধরল, বক্ষে মিশিয়ে নিল মুহূর্তেই। অবলোকন করতে লাগলো তার অর্ধাঙ্গিনীর আনন। ক্লান্ত বদনে ললাটি ও নাকের ডগায় ঘামের কণারা একা দুক্কা খেলছে। কালচে গোলাপি শুষ্ক ওষ্ঠাধর অনর। মন মাঝারে ভাবে রূপমান। তার পিচ্ছি মোটা বড় হয়ে যাচ্ছে। যে মেয়ে বাবাকে ছাড়া বোনকে ছাড়া অচল ছিল, সে এখন একাকী কলেজে যায়, কোচিংয়ে যায়। যদিও বাড়ির নির্দিষ্ট গাড়িতেই যায়, তবু একাকী যায় আসে। প্রথম প্রথম রূপমানকে খুব বলতো যেন সে নিয়ে যায় কথা কি। তবে রূপমান তার অর্ধাঙ্গিনীর ভর্তির দিন ব্যতীত আর কোনোদিনই যায়নি গর্ধার কলেজে। বেশ কিয়ৎক্ষণ চেয়ে থেকে রূপমান তার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়েই সম অপরাধী। বিনা কারণে তোমার ননদের গায়ে হাত তোলা মেনে না নিতে পেরেই হোক কিংবা একজন মেয়ে হয়ে প্রতিবাদ করতেই হোক, তুমি রুখে দাঁড়িয়েছ। এটাই তো চেয়েছিলাম। মাই ওয়াইফ ইজ সো ব্রেভ অ্যান্ড স্ট্রং নাও। রূপমানের বাচ্চে কথা মাথা উঁচিয়ে তাকায়, মলিন স্বরে বলে, উনি তো গুরুজন, আমার তো উচিত হয়নি এমনটা করা। আমি মিকু দিকে সরিয়ে দিতে পারতাম, তা না করে আমি হুট করেই ছোট মার হাতটা ধরে ফেলেছি। বয়স দেখে কখনো সম্মান দেওয়া যায় না কথা। একজন মানুষ বয়সে বড় হলে যে তারা সম্মানিত হওয়ার যোগ্য তা কিন্তু নয়। মাঝে মাঝে ছোটদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। আমার নজরে তুমি ভুল কিছু করনি। সপ্তদশী নির্মধর উল্টায়। তা দেখে রূপমান তার অর্ধাঙ্গিনীর চিবুক তুলে ধরে। অতঃপর আবেশময় মোহাচ্ছন্ন কণ্ঠে বলে, বউয়ের এমন নির্ভীকতার জন্য তো ছোটখাটো কিছু পাওনা থাকেই, তাই না কথা কলি? সপ্তদশী তার ভ্রুজোড়া সংকুচিত করে ক্ষণে, বুকা স্বরে শুধালো, কিসের পাওনা? রূপমান কয়েক মুহূর্তে নিমিত্তে তার শীর্ষদন্তে নিজের অধর নিষ্পেষিত করে, কথার ডান গালে শুষ্ক লঘু চুমু আঁকে। সপ্তদশী লাজের ভারে তার অন্তঃকপোল কামড়ে ধরে, নজর সরিয়ে নেয় সে। রূপমান তার বইয়ের অগোচরে মৃদু হেসে তাকে বুকে টেনে নিল। চোখ বুজে সুদর্শন পুরুষ আবেশে অস্পষ্ট স্বরে আওড়ায়, দিন শেষে যখনই তোমাকে বুকে পাই, বিশ্বাস করো প্রিয়তা, সকল ক্লান্তি অবসাদ নিঃশেষিত হয়ে যায়। মধ্যরাত্রি বলা চলে। ফোনের ভাইব্রেশনের ভূ ভূ শব্দে অতি বিরক্ত হয়ে শান্তি নিদ্রা বিসর্জন যায় অনামিকার। অন্ধকারাচ্ছন্ন কক্ষে কিছু দেখার জো নেই। বালিশের পাশে শায়িত ফোনের উজ্জ্বল স্ক্রিনের আলোয় আলোকিত বিছানার একটুকু অংশ। নিভু নিভু চোখ ফোনটা হাতড়ে নিয়ে নিমিলিত নেত্র পল্লব যুগল ভালোভাবে মেলার প্রয়াস চালালো মেয়েটা।
ফোনের অনবরত ভাইব্রেশন স্তব্ধ হতেই পুনশ্চ ভুভু করে উঠল তা। অনামিকা ভালোভাবে চেয়ে দেখে। অচেনা নম্বর থেকে এত রাতে একটা কল পেয়ে খানিক বিব্রত হলো সে। তবু বেশ ভেবে চিনতে নির্ভীক চিত্তে কলটা রিসিভ করে কানে লাগিয়ে রাখলো ফোনটা। কয়েক মুহূর্ত যেতে শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো এক অচেনা অবিদিত ভারী কণ্ঠস্বর। কথা বলা যাবে? অনামিকার ভ্রুকুটি নিমিলিত হলো। এত রাতে একটা মেয়ের নম্বরে কল দিয়ে আবার জিজ্ঞেস করে কথা বলা যাবে কিনা। মনে মনে লোকটাকে ছেঁচড়া উপাধি দিয়ে দিল মেয়েটা। অনামিকার মৌনতা হয়তো অপর পাশের ব্যক্তি সহ্য করতে পারল না, তাই পুনরায় বলে উঠে সে, প্লিজ বেশিক্ষণ বিরক্ত করবো না আপনাকে প্রেয়সী, আই প্রমিস। পুরুষালী আওয়াজে প্রবল আকুতির র্যাশ অনুভব করতেই অনামিকা কলটা বাতিল করে দিল চট করে। বক্ষ কঠোরের হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া কেমন অচেনা লাগলো তার সহসা। কণ্ঠে কেমন নেশার আভাস ওই আগন্তুকের। মাতাল অবস্থায় কোনো পুরুষ তাকে বিরক্ত করতে চাইছে নাকি অজানা নম্বরে ফোন এসেছে? সুহাগ কোনোভাবেই অন্য কোনো বৃষ্টির পরিকল্পনা করছে না তো? প্রেয়সী বলেই কেন সম্বোধন করলো? অনামিকা নিজের ভাবনার সায়রে মত্ত হয়ে সাইড টেবিলে থাকা ল্যাম্প জ্বালিয়ে দিতে কক্ষ বাসন্তী রঙা আলোয় আলোকিত হয়ে গেল। জাগ থেকে গ্লাসে পানি ঢালতেই তার ফোনটা পুনরায় ভুভু করে উঠল। সম্পূর্ণ বিছানা গিরগির করে কম্পিত হচ্ছে। অনামিকা তাকিয়ে দেখে আবারও সেই নম্বর। সে পানি পান করে ঢকঢক করে। মিনিট খানেকের মধ্যেই ফোনটা স্তব্ধ হয়ে পুনরায় বেজে উঠল। এবার অনামিকা ফোন তুলে সঙ্গে সঙ্গে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, একটা মেয়েকে মাঝরাতে বিরক্ত করার মানে কি? ওপাশ হতে উত্তর এলো না। নিরবাচ্ছন্ন ঠেকল সবকিছু। অনামিকাও চুপচাপ রইল কয়েক মুহূর্ত। অপর পাশ হতে তারপরও হতে কোনো জবাব না পেয়ে পুনরায় বলল সে, চুপ করে আছেন কেন? কে আপনি? আজকে চেয়েছিলাম ফোন করতে, কিন্তু সারাদিন এত ব্যস্ত হয়ে যাওয়ার সময়টা ফুরিয়ে গেল। প্রেয়সীর কণ্ঠ শুনতে ইচ্ছে জাগলো, তাই নিজেকে এই মাস রাতে আটকালাম না। অবেদিত পুরুষের এহেন শীতলতম কণ্ঠস্বরে লুমুকুপের সকল লুম যেন শটান দাঁড়িয়ে গেল অনামিকার। হৃদয় স্পন্দন অস্বাভাবিক, তবু কণ্ঠে কঠোরতা টেনে বলল, ফাজলামো করছেন মাঝরাতে? কাকে চাইছেন আপনি? অনামিকা শিকদারকে চাইছি। স্তব্ধ মেয়েটা শুকনো ঢুক গেল। কেমন ভীতি জাগলো তার চিত্তে। তার নাম জানা লোকটাকে? কৌতূহলে নিষ্পত্তি করতে অনামিকা প্রশ্ন ছুড়ে, কে আপনি? পরিচয়টা না হয় পরে জানলেন। বিচ্ছেদে কষ্ট পেয়েছেন কি? বিয়ে করা মানুষটাকে ভালোবাসেন অনামিকা? অনামিকা আশ্চর্যান্বিত হয়ে বসে রইল। এই মানুষটা কিভাবে জানে তার সম্পর্কে এসব? আপনাকে কেন বলবো এসব? কে আপনি? কল করবেন না আর আমাকে। বলে অনামিকা কলটা কেটে দিল। জিভের ডগার সাহায্যে উষ্ঠপুত ভেজায় সে। খানিক বাদে ফোনটা পুনরায় ভুভু করে শব্দ হয়ে স্তব্ধ হলো। খুদে বার্তার আগমনী সংকেত। অনামিকা দ্রুত ফোন আনলক করে অপঠিত বার্তাখানা পড়ল। 6 বছরে আপনার ধারের কাছে ঘেঁষিনি প্রেয়সী, সময়ের অপেক্ষা করে গিয়েছি কেবল। আগামীকাল দেখা করবেন বিকেল 5টায়। একটা রেস্টুরেন্টের লোকেশন পাঠিয়ে দেবো, অপেক্ষায় থাকবো। বকাটে ভাববেন না, নিতান্তই ভালো মানুষ আমি। অনামিকা থম মেরে বসে রইল, দৃষ্টি গ্রথিত তার ফোনের পর্দায়। টিপতে প্রশ্ন, কে এই ব্যক্তি? অবসন্ন শ্রান্ত দুপুর, রৌদ্রময়ীর প্রখর তাপে পুরে বস্মীভূত প্রকৃতি। বিহঙ্গেরা এদিক সেদিক উড়ে, কিছু কিছু তাদের নীড়ে বিশ্রামে ব্যস্ত। খা খা রোদেও কারো কাজ থেমে নেই। সহ্যহীন তাপ মাথায় নিয়ে চলছে সকলে যে যার মতো আপন গন্তব্যে। দুপুরের খাবার দাবার শেষ করে কথা তার বোনের কাছেই বসে আছে। আজও মেয়েটার পরনে একটা হালকা কমলা রঙের সুতির শাড়ি। এর কারণটা হচ্ছে চারু। মেয়েটা প্রচণ্ড নাছরবান্দা, এক রুখা, যা বলবে তা করেই ছাড়বে। সে নিজেও শাড়ি পরেছে দেখে সপ্তদশীকে ইনিয়ে বিনিয়ে রাগে অভিমানের ভীতি প্রদর্শনে তাকেও শাড়িটা পরিয়ে দিয়েছে। তবে আজ কথাকে শিখিয়ে দিয়েছে খানিকটা কিভাবে শাড়ি পরতে হয়। নবনীতার সলোচ্চ উদরে একের পর এক আদর অঙ্কনে নিরত কথা। আর মাত্র কয়েকটা মাস, অতপর অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে শিকদার বাড়িতে আসবে ছোট্ট একজন নতুন সদস্য। নবনীতাকে নিচতলায় গ্যাস রুমে নিয়ে আসা হয়েছে। জরুরি সময়ে দোতলা থেকে মেয়েটাকে নামাতে অসুবিধা হবে বলে রনক শিকদার প্রভাতে বলেছেন সামনের কিছুদিন যেন নিচের রুমেই থাকে তার ছেলে আর ছেলের বউ।
সপ্তদশী তার বোনের উদরে কান পেতে বলে, তোর বাচ্চাটা কি শান্ত দি, একদমই দুষ্টুমি করছে না। নবনীতা উষ্ঠাধর বাঁকায় অনুযোগিত স্বরে বলে, রাত হলেই বোঝা যায় ওনার দুষ্টুমি। মায়ের শান্তি কি আর সহ্য হয় তার? সপ্তদশী খিলখিলিয়ে হাসে, প্রত্যুত্তরে আহ্লাদ করে বলে, ও এলেই ওকে আমার কাছে রেখে দিব, তোকে আর বিরক্তই করবে না, গোটা দিন আমার কাছে থাকবে। ছোট্ট বোনের পুলকিত স্বরে নবনীতা অধর এলিয়ে হাসে। কক্ষে হঠাৎ প্রবেশ ঘটে চারুর। কোমরে তার আঁচল গোজা, মস্তক পূর্ণ এলোমেলো ক্যাশ। মৃদু হেসে সপ্তদশীর পানে চেয়ে বলে, মেয়েটা। বোন, তোমাকে দাদাভাই ডাকছে। কথার গাত্রদণ্ড ঋজু হয়, ভ্রুযুগল একত্রিত হয়েছে ললাটের মধ্যখানে। চারুর রক্তি অনুধাবনে অসুবিধা হয়েছে বলেই সে দুদুল্যমান কণ্ঠে শুধালো, কে আবার? রূপমান দাদাভাই? উনি এত তাড়াতাড়ি চলে এলেন আজ? কি জানি, দেখো গিয়ে হয়তো আমার এই ছোট বোনটাকে মনে পড়ছিল খুব। চারুর সহাস্য বদনে এহেন আকস্মিক বাচ্চে তড়িৎ গতিতে লজ্জা ভিড় করল সপ্তদশীর বদনে। উদরে খেলে গেল যেন তড়িতের ন্যায় কিছু একটা। চারু আর নবনীতা ঠোঁট চেপে হাসে। বোনকে তাড়া দিয়ে নবনীতা বলে, দেখ কিছু লাগবে কিনা ছেলেটার। চারু মাঝে রসিকতার মিশ্রিত ফুরন কাটে। লাগলে তোমার বোনকেই লাগবে গো বৌমনি, একটু আদর সোহাগ দেবে অর্ধাঙ্গিনীকে। এই তুই চুপ করবি চারু? আমার বোনটাকে এভাবে লজ্জা দিচ্ছিস? চারু কক্ষ কাঁপিয়ে হাসে। সপ্তদশী আর রইল না, বিছানা থেকে মেঝেতে পদধূলি দিতে রুম হতে প্রস্থান করলো। কথার যাওয়ার পরপরই নবনীতা ও চারু দুজনে হাসে। নবনীতা চারুকে কাছে ডাকে হাতের ইশারায়। চারু সন্নিকটে এলে তাকে শুধায় নবনীতা, আমার বোনটাকে এত ভালোবাসিস কেন তুই? চারু মৃদু হেসে নবনীতাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, জানি না গো, তোমার এই নরম মনের বোনটাকে আমার ভীষণ ভালো লাগে। সেই যে এলো প্রথম দিনে, সবসময় মাথা নুইয়ে থাকা মেয়েটা। তবে কালকে যা করলো, বাবা, আমার তো সেই আনন্দ হয়েছে। বলে চারু পুনরায় খিলখিলিয়ে হাসলো। অতঃপর দুজনেই ভাত ঘুমের পূর্বে খানিক গল্প গুজবে মুজলো। চরণের রূপালী নুপুরে রুনুঝুনো শব্দ তুলে পর্দা ঠেলে কক্ষে প্রবেশ করলো সপ্তদশী। দৃষ্টিগোচর হলো অর্ধাঙ্গকে। তুতার রঙ্গ চাদরে বিছানায় আপন ললাটে বাহু থেকে শুয়েছিল রূপমান। তার অর্ধাঙ্গিনী নুপুরের টানে হাত হটিয়ে এক নজর দেখলো, অতঃপর গাম্ভীর্যপূর্ণ স্বরে বলে, দরজা লাগাও। সপ্তদশী বাধ্যকন্যার ন্যায় দরজায় খিলিটে রূপমানের কাছে এলো পদব্রজে। এক পা করে ধুলি মলিন আননের চেয়ে প্রশ্ন করে রস্বস্বরে, আজকে তাড়াতাড়ি এলেন যে? বাবা আর দাভাই অফিসে? কথা পর্যবেক্ষণ করে তার অর্ধাঙ্গকে। গাত্রে জড়ানো আকাশী রঙা গেঞ্জিতে ছুপ ছুপ জলবিন্দু, মজান্দির ন্যায় অধরুষ্ঠ, হেলদুল নেই তার। সপ্তদশী দাঁড়িয়ে রইল হাত গুটিয়ে। কিয়ৎক্ষণ চেয়ে রয়ে পরে ছোট ছোট শব্দে আওড়ালো, ভাত খাবেন না? রূপমান প্রত্যুত্তর করল না, বরঞ্চ তার অর্ধাঙ্গিনীকে হালকা টানে নিজের কাছে নিয়ে এলো। কথার এলোমেলো হাত খোপা স্বাধীনতা পেয়ে ঢল নামলো মেয়েটার উত্তরাংশের দুই পাশে। আঁচল সরে গেল না আজ, সূক্ষ্ম সুচালো আলপিনে আটকানো যে আজ। তবে আটকে উঠল মেয়েটা। অর্ধাঙ্গের বক্ষ হতে মাত্রাতিরিক্ত তাপ অনুভব করল সে। নজর নিবদ্ধ করল রূপমানের চক্ষু জোড়ায়। রক্তিম নেত্রজোড়া স্থির নেতানো, জলজল করছে ভীষণ। সপ্তদশী তার অর্ধাঙ্গে ললাটে হস্তের উল্টো তালুদ স্পর্শ করে উগ্রবাচ্য করল, আপনার শরীর তো পুড়ে যাচ্ছে রূপবাবু, এত জ্বর কেন? রূপমান নিরুচ্চার শব্দহীন চঞ্চলহীন অনিমেষ তাকিয়ে রইল কথা রাখির পানে। মেয়েটার মলিন সুরতে চিন্তাক্লিষ্টতা। সপ্তদশী চঞ্চলা হয়ে উঠল। আমি জলপট্টির ব্যবস্থা করি, আপনি শুয়ে থাকুন। নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠতে চাইল মেয়েটা, তথাচ বরাবরের ন্যায় তার অর্ধাঙ্গের শক্ত বন্ধন। সপ্তদশী নড়াচড়ায় তা আরো অধিক দৃঢ় হলো। কথা হাত চাপে রূপমানের বুকের ব্যাপারে। রূপমানের অতষ্ণ নিঃশ্বাস শৃঙ্খল গতিতে আশ্রে পড়ছে কথার মুখশ্রী জুড়ে। চেয়ে রইল দুজনে দুজনার দিকে। বেশ কিছুক্ষণ পরে রূপমানের পলক পড়ে। অতঃপর বলে সে অস্পষ্ট স্বরে, উত্তপ্ত দেহাংশের সোহাগ সহ্য করতে পারবে পিচ্চি জায়া? শাড়ি পরেছ যে হঠাৎ? হৃদয়ের স্পন্দন ক্ষণে গতিহীনতায় মোড় নিল মেয়েটার।
অসুস্থ শরীরে ওর স্বামীর এসব ব্যালান্স কথাবার্তা তার কান গরম করলো মুহূর্তেই। নজরে হেরফের হয় তার। উঠতে চাইলেও পুনরায়, কিন্তু অক্ষম সে। রূপমানের বলিষ্ঠ দেহের কাছে তার ক্ষুদ্র কায় অবয়ব চুনুপুটি মাত্র। রূপমান মৌন, জিভে ডগা ছুঁয়ে অধর ভেজায় সে। হৃদ মাঝে ব্যাকুলতা। অর্ধাঙ্গিনীকে শাড়িতে দেখে তার হৃদখণ্ড অনিয়ন্ত্রিত হয়। আমার জ্বরে এত উদ্বিগ্ন কেন বউ? ভালোবাসো তাই না? রূপমানের হাস্যহীন রসিকতাহীন বদনে গাম্ভীর্যপূর্ণ ভনিতাহীন প্রশ্ন তার। পুনরায় কিছু বলতে উষ্ঠপুট নড়াতেই সপ্তদর্শী হাতের তালু চেপে ধরল সেথায়। বলে উঠে লাজকতায় ঘেরা নির্মস্বরে, একদম কথা বলবেন না আপনি। রূপমান অন্তরালে হাসে। সপ্তদর্শী হাত সরিয়ে নেয়, রইল তথায় অনেকক্ষণ। মৌনতা অবলম্বন করে। ঘুমান আপনি, আমি আপনাকে জলপট্টি দিই। সুস্থ করতে এত তোড়জোড়? কথা উত্তর দেয় না, অসন্তুষ্ট বদনে চেয়ে রয় সে। মানুষটা বেশি কথা বলছে, এত তোড়জোড়ের অর্থ কি? সামান্য জলপট্টি তো। আপন চিত্তে খানিক বকাবকি করলেও বাহিরে জবাব পেল, তবে ছুঁয়ে দাও এই উত্তপ্ত কপাল তোমার ওই নরম অস্ত্রের দ্বারা। রাখো এই বুকে মাথা, সুস্থ করো আমাকে। আনন্দ জোরে লালিমাছে কথার। জ্বরের ঘুরে কিসব বলছে মানুষটা। সহসায় রূপমানের দেহের কাঁপন অনুভব করলো কথা। সুদর্শনের চোখ জোড়া নিভু নিভু হয়ে এসেছে। আরও একটা সুযোগ নিয়ে নিজেকে জোর জবরদস্তি ছাড়িয়ে নিল মেয়েটা। পাতলা কাঁথায় মুড়িয়ে নিল রূপমানকে। এমন গ্রীষ্মকালে কি আর কম্বল বাহিরে থাকে? অতঃপর জলপট্টির ব্যবস্থা করলো। টান টান বিছানায় বসলো অর্ধাঙ্গের গাত্র ঘেঁষে। তার ললাটে দিল ভেজা একটু করু কাপড়। রূপমান ভ্রুকুটি কুঞ্চিত করে শিশু সুলভ স্বরে অসন্তোষ প্রকাশ করে বলে, এর শোধ হাড়ে হাড়ে নেব আমি। দেখে থাকো তুমি, অবাধ্য মেয়ে কোথাকার। কথার হাসি পেল খুব। প্রথমবারের মতো শিকদার বাড়ির ছোট ছেলের এমন আচরণ তার অক্ষিপটে লাগলো। কি আদরে লাগছে তার গম্ভীর মানুষটাকে। বেশ অনেকক্ষণ জলপট্টি দিয়ে সপ্তদর্শী জলের বাটি ঠিকঠাক করে রেখে অর্ধাঙ্গের বক্ষে মাথা রেখে শুয়ে রইল কিয়ৎক্ষণ। তাপমাত্রা হ্রাস পেয়েছে খানিকটা, তবু ঢের জ্বর এখনো। রূপমানের দেহোত্তাপে যেন নিজেই জ্বলে পড়ে যাচ্ছে। তারপর উঠে চলে গেল বারান্দায়। অপরাহ্নের সমাপ্তিকাল। অস্তমিত সূর্য হেলে পড়ছে তার আপন গতিতে। ছাদের রেলিংয়ে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছে অনামিকা। মগ্ন সে গত রাতের আগন্তুকের ভাবনায়। সে তো গেল না, ফোনে একটা লোকেশন থেকে পাঠিয়েছে ওই লোকটা। তবে কেন একটা মেয়ে অচেনা মানুষের ডাকে সাড়া দেবে? হতে তো পারে লোকটা খারাপ উদ্দেশ্যে এসব করছে, আবার হতে পারে তার প্রাক্তন স্বামীর চক্রান্ত। যদিও প্রাক্তন নয়, এখনো ডিভোর্স হয়নি, তবে তারও ব্যবস্থা করছে অনামিকা। সময় প্রয়োজন। তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে অনামিকা। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সময় বিকেল 5:51। কেন তার চিত্তে এতটা উত্তলতা? মানুষটা কি সত্যি অপেক্ষা করছে, নাকি এমনই নিছকে একটা ছল? ভাবতে ভাবতে ফোনে নির্দিষ্ট নোটিফিকেশনের শব্দ হয় মেয়েটার ফোনে। দ্রুত গতিতেই আনলক করে সে ফোন। অনাকাঙ্ক্ষিত বার্তা নয়, কাঙ্ক্ষিত ব্যক্তিরই খুদে বার্তা। আসলেন না, অপেক্ষায় আছি এখনো। অনামিকার কেন যেন বিরক্তবোধ না হয়ে খারাপ লাগলো খুব। পরক্ষণেই মনে খেলে গেল ভয়ঙ্কর কিছু। এমন হাজারো ছলনাকারী থাকে আশেপাশে, এসবের ধ্যান জ্ঞান দেওয়া ঠিক হবে? বিশাখা শিকদার ছেলের শিয়রে বসে তন্দ্রাচ্ছন্ন চোখে। মধ্যরাতে ছেলের জ্বর বেড়েছে ভয়ানক গতিতে। নড়চড় অবধি নেই রূপমানের। মায়ের চিত্ত দুশ্চিন্তাগ্রস্ত। যদিও এই অসুস্থতা নতুন কিছু নয়, শৈশব থেকে রূপমানের এমন জ্বর হয়ে থাকে ঋতু পরিবর্তনের সময়কালীন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাইয়ে দিয়েছেন তিনি ছেলেকে। সপ্তদর্শী অর্ধাঙ্গের পাশে বসে আছে নীরবে। সুরণ্য শ্যাম আননখানা বড্ড মলিন। বাহিরে বাড়িধারা বিদ্যমান। আষাঢ়ের স্থলিত বর্ষণে উষ্ণ প্রকৃতি হয়ে উঠেছে শীতল সিক্ত। হু হু করে প্রবেশমান মারুতের পথ আটকে মেয়েটা ব্যালকনির কাছে দরজাটা লাগিয়ে দিল। বিশাখা শিকদার ছেলেকে ডাকেন কাতর কণ্ঠে। রূপমানের হেলদোল নেই। উগ্র জ্বরের তুপে সে হুশহীনের ন্যায় অনড় পড়ে আছে বিছানায়। সহসা বিশাখা শিকদার এহেন কণ্ঠে সপ্তদর্শীর নেত্রযুগল কেমন অশ্রু জলে ভরে এলো। মায়ের স্বরে সন্তানের নিমিত্তে কাতরতা তার। রূপমান বহু কষ্টে একটুখানি চোখ মেলল। সম্পূর্ণ দেহ ব্যথাতপূর্ণ, গলা ধরে গেছে ঠান্ডায়।
ভ্রু কুঞ্চিত করে তাকালো তার মায়ের পানে। মায়ের মুখখানা দেখে হয়তো নিজেই চেষ্টা করলো উঠতে। বিশাখা শিকদার সাহায্য করলেন ছেলেকে। উৎকণ্ঠিত স্বরে বললেন, একটু হেলান দিয়ে বস, আমি কিছু খাবার নিয়ে আসি। রূপমান মস্তক নাড়তে বিশাখা শিকদার বেরিয়ে গেলেন। তার পেছন পেছন বেরিয়ে গেল সপ্তদর্শী তড়িঘড়ি করে। তা দেখে রূপমান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে, মাথা মোটা। কয়েক মিনিটের ব্যবধানে ফিরে এলো কথা, হাতে খাবারের থালা। বিশাখা শিকদারকে কক্ষে পাঠিয়েছে মেয়েটা। প্রৌঢ়া বেশ ঘন্টা খানেক ছেলের মাথার কাছে বসেছিলেন। তাই সপ্তদর্শী রূপমানকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে তাকে নিদ্রায় যেতে বলেছে। রূপমান তার বুঝে থাকা চোখ মেলে, বইয়ের পানে চেয়ে অস্পষ্ট স্বরে বলে, এত খাবার কে খাবে? আপনি খাবেন, বেশি কথা বলবেন না একদম। ঔষধ নিতে হবে না আবার। খালি পেটে কিভাবে নেবেন? মা আপনার জন্য প্রচুর দুশ্চিন্তা করছে। খানিক রাগত স্বর সপ্তদর্শীর। এক নিঃশ্বাসে বচন ছুড়ল সে। মুহাচ্ছন্ন নজরে চেয়ে রূপমান। তার পিচ্চি বউ তাকে শাসন করছে। অন্তরালে আওড়ায় সুদর্শন। কথা দরজা বন্ধ করে ঝুনঝুন শব্দের উৎপত্তি ঘটিয়ে এগিয়ে এলো। রূপমানের পাশে বিছানায় বসলো। ভাত মাখিয়ে অতঃপর লুকমা ধরল অর্ধাঙ্গের অধরভিমুখে। রূপমান নিভু নিভু চোখে পলক একবার ফেলে গম্ভীর কণ্ঠে শুধোই, তুমি খেয়েছো? মা খেয়েছে? অনতিবিলম্বে প্রত্যুত্তর করল সপ্তদর্শী। রূপমান অনিচ্ছা সত্ত্বেও মুখাগ্র মেলে ভাতের লুকমা খেয়ে নিল। গ্রীবা যন্ত্রণায় ঈষৎ গুঙ্গানিতে মাথা হেলালো পেছনের দিকে। শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত তার। কথা কাঁদতে চায় না, তবু কেন যেন তার কান্না পাচ্ছে খুব। ভীষণ যন্ত্রণা হচ্ছে তার অন্তরে। প্রিয় মানুষের সামান্য কষ্টেও কেমন নিদারুণ যন্ত্রণা হয় অন্তঃস্থলে। কয়েক লুকমা খেয়ে রূপমান নাকচ করে। খাওয়ার রুচি তার নেই জিহ্বায়। কথা তবু জোর করে। ছোট ছোট হাতে খাইয়ে দেয় অর্ধাঙ্গকে। অতঃপর রূপমানের উগরে দেওয়ার প্রহসনে দমে মেয়েটা। হাত ধুয়ে সন্তর্পণে মুছে দিল রূপমানের অধরুষ্ঠ। থালা রেখে সে ওষুধ খাইয়ে দিয়ে দিল তাকে। তারপর সুঠাম দেহি পুরুষের সুদৃঢ় গ্রীবায় উপশমকারীর শান্তিবর্ধক উপাদানের প্রলেপ দিল কোমল আঙ্গুলের ছোঁয়ায়। ঘণ্টাখানিক কেটে গেলে রূপমান থামায় বউকে। অত্যল্প ক্ষণের ব্যবধানে সরে এসে মেয়েটা নিচে স্বরে বলে, ঘুমিয়ে পড়ুন এবার। জ্বর হয়েছে বলে কি বুকেও আসবে না? অর্ধাঙ্গের আবেগময় বাচ্চে সপ্তদর্শী নিম্নধর দন্তবেশনে মাথা নুয়ায়। কেমন অদ্ভুত দৃষ্টি ওই মানুষটা রাখে জগলে আজ। জ্বরে নেতিয়ে পড়া চোখ জোড়ায় মোহের আভাস। মেয়েটার মাথা নুয়াবার কারণ লাজ। জ্বরের সহিত লড়ে লড়ে মানুষটা ক্ষান্ত না। তার মধ্যেও বলে চলেছে বেহিসাবি লাগামহীন কথাবার্তা। রূপমান শুয়ে পড়ে। গায়ে মুড়ায় মোটা কাঁথাকানা। না আসুক বউটা, তার গভীর ছোঁয়ায় যদি জ্বর স্থানান্তরিত হয়। এই ভেবেই হয়তো আসছে না সান্নিধ্যে। কথা কৃত্রিম আলো নিভিয়ে অন্ধকারাচ্ছন্নে পরিণত করে উজ্জ্বল কক্ষকে। তমসা গ্রাস করে সম্পূর্ণ কক্ষকে নিমিষেই। বাহিরে বৃষ্টির ঝমঝম শব্দ কেবল কর্ণকুহরে পৌঁছায়। অতি সন্তর্পণে বিছানায় এসে রূপমানের শক্তপোক্ত বক্ষে লেপটে গেল মুহূর্তেই। যেমনটা ভেজা কাপড় লেপটে রয় দেহে আটসাট হয়ে। খামছে ধরে সুঠাম দেহি পুরুষের পরনের গেঞ্জি। নাসারন্ধ্রে পৌঁছায় পুরুষালী ঘ্রাণ। আজ নিকোটিনের ঘ্রাণ নেই, তাই আবেশে চোখ বুঝে সে পরিচিত ঘ্রাণ নেয় মেয়েটা নিঃশব্দে। দক্ষ গোপন চারির নেয়। অশ্রুসিক্ত নয়ন তার অন্দরে জপছে প্রতিনিয়ত তার মানুষটা সুস্থ হয়ে যাক। অত্যল্পক্ষণের মাঝেই উত্তপ্ত হাতে স্পর্শ অনুভব করে কথা তার আঁচলের আড়ালে থাকা উন্মুক্ত কোমরে, অতঃপর পিঠে। রূপমান অর্ধাঙ্গিনীকে বক্ষে মিশিয়ে নিল আরও। সপ্তদশীর অনুগ্রহ মুলায়ম বক্ষ ঘর্ষণে অধিক শীতে নিল সে মেয়েটাকে। জ্বরে পোড়া শরীরে মেয়েটার উম্পে রূপমানের বলিষ্ঠ দেহাংশ আরাম অনুভব করছে বেশ। রোমাঞ্চের প্রভুত্বাধীনে পুরুষ তার স্বল্প তীক্ষ্ণ নখ মথিত করল জায়ের শ্যাম কোমরে। মেয়েটা শব্দহীনভাবে আঘাত গ্রহণ করে। শ্রবণ গ্রন্থিতে পৌঁছায় অস্পষ্ট আঘাত স্বর। ভালোবাসবো কবে? কথা কলি, হৃদয়ের মিলনে যে পিপাসার নিরসন হয় না, দেহের তাপে মন খারাপ করছো। অন্ধকরণ যে ছাই হচ্ছে তার খবর কে নেবে? বুড়ো হয়ে যাব না আমি? সপ্তদশী বিভ্রান্তের সম্মুখীন হলো যেন। অর্ধাঙ্গের এহেন বাক্যে হাসবে নাকি লাজে মরবে? চিত্ত বড় সংকটে পড়ল তার। নেত্রপল্লব জোড়া নিমিলিত করে রইল মেয়েটা। বাহিরে মুষলধারে বৃষ্টিতে প্রকৃতি হয়ে উঠেছে উন্মাদ। একের পর এক বাড়িবিন্দু মাটিতে পতিত হয় অবহেলায়। রূপমান আর কিছু বলে না, পুনরায় ঢলে পড়ল নিদ্রা করে।
তথাচ সপ্তদর্শী না নেই নিদ্রা নেই, নিজেকে অর্ধাঙ্গের বন্ধনে হতে ছাড়িয়ে নিয়ে মাথা উঁচিয়ে দেখে। রূপমানের উষ্ণতায় ছেয়ে যাচ্ছে তার মুখশ্রী। অতি সন্তর্পণে সচেতনতার সহিত মেটা ওঠে, অর্ধাঙ্গের ললাটে হাত ছোঁয়ায়। আছে এখনো জ্বর, অতপর ভীরু চিত্তে রূপমানের উষ্ণ ললাটে আপন শীতল ওষ্ঠপুটের পরশ বোলায়। সঙ্গে সঙ্গে সরে এসে পুনরায় স্বামীর বক্ষে মিশে যায় কথা। ভয়ঙ্কর কার্য সাধন করেছে সে তার অর্ধাঙ্গের অগোচরে। আমার পরিচয় দিলে আপনি পরবর্তীতে দেখা করতে আসবেন তো? আগন্তুকের চিত্তাকর্ষক কণ্ঠস্বর, অনামিকার সংকুচিত ভ্রুযুগল প্রসারিত হয়ে গেল ক্ষণেই। গত 10 মিনিট ধরে এই লোকটাকে সে শুধিয়ে যাচ্ছে তার পরিচয়, অথচ আগন্তুক সে অবিচল জেদি। আপনি আপনার পরিচয় দেবেন কি দেবেন না? রাগত আগ্নেয় কণ্ঠে অনামিকা বলে উঠে, তবু অপর পক্ষ হতে পেল শান্ত কণ্ঠের নির্বিকার প্রত্যুত্তর। প্রশ্ন আগে আমি করেছি। অনামিকা ললাটে হাত ঠেকায়, অবশেষে হাল ছেড়ে বলল, ঠিক আছে, বলুন এবার কে আপনি? উপাসে পুরুষ নীরব রইল কিয়ৎক্ষণ, অতঃপর মেয়েটার শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো, আগ্রহ মজুমদার। মেয়েটা খানিক আশ্চর্যান্বিত হলো। আগ্রহ যে কারো নাম হতে পারে তা অজানা ছিল তার। তবু অনামিকা নিজেকে সংবরণ করে পুনরায় প্রশ্ন ছুড়ে আবারও, আপনি আমাকে কিভাবে চেনেন? সব কি এই মাঝরাতে জানবেন? অনামিকার ভ্রুযুগল কুঞ্চিত হয় পুনশ্চ, নাক ফুলিয়ে তেজদীপ্ত স্বরে বলে সে, তাহলে মাঝরাতে কল দিয়েছেন কেন? তাও আবার 57 বার। সারাদিন কি করেন? ঘাস কাটেন? কলেজের পরীক্ষায় ব্যস্ত ছিলাম, তারপর থেকে আমার প্রেয়সীর অপেক্ষায় নিরত, অথচ তিনি এলেন না। বাড়ি ফিরতে দেরি হয়েছে, তাই এখন কল দিলাম। এখনো শান্ত কণ্ঠ ওই আগ্রহ মজুমদারের। অনামিকা মৌন রইল। কলেজ পড়ুয়া ছেলে এখনো কি ভেবে ভালোবাসা প্রকাশ করে? ভাবনায় মগ্ন হলো মেয়েটা। কিভাবে চেনে তাকে এই ছেলে? কিন্তু সে তো স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছে 7 থেকে 8 বছর হলো। এই ছেলে তাকে 6 বছর ধরে চেনে। অনামিকার চরম বিরক্তি প্রকাশ করলো অধরষ্টে চ শব্দ উচ্চারণ করে। কৌতূহল নিরসনের প্রশ্ন ছুড়ে অনামিকা, আপনি আমাকে প্রথম কোথায় দেখেছেন? আপনার স্কুলের সামনে। বিস্ময়া বিভূত মেয়েটা থমকে গেল। ছেলেটা এখনো বাচ্চা, সবে কলেজে পড়ে, আর সেই ছেলে কিনা 23 বছরের মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেয়। অপরঞ্চ বলে 6 বছর ধরে অপেক্ষা করছে। প্রথম দেখেছে স্কুলের সামনে। অনামিকার নিকটে সবকিছু কেমন ঘোলাতে লাগলো। মুহূর্তেই সে বলে, বিরক্ত করবেন না আমাকে আর কখনো। কথা দিয়েছেন, পয়সা দিলে দেখা করতে আসবেন। উদ্গ্রীব কণ্ঠ ওই আগ্রহ নামের ব্যক্তির। তবে অনামিকা তোয়াক্কা না করে কল বাতিল করলো নিমিষেই। ব্লক করলো সে নম্বর। কিন্তু মনের সংশয় তার, এইটুকুন একটা বাচ্চা ছেলে, অথচ কথাবার্তা কেমন উপযুক্ত পুরুষের নাই। খানিক বাদেই অন্য এক নম্বর হতে কল এলো অনামিকার ফোনে। অনামিকা ফোন তুলে না। পর পর বহুবার আসে ফোন, অতঃপর আসলো খুদে বার্তা। 6টা বছর জ্বালাতনে ভুগে একটা টু শব্দ উচ্চারণ করলাম না, শুধু অপেক্ষা করে গেলাম কবে সেই পিচ্চিটা বড় হবে, উপযুক্ত হবে, তবেই না ভালোবাসা বুঝবে আমার। অবশেষে খবর পেলাম তার বিয়ে। তখনও নীরব রইলাম। হারিয়ে ফেলেছি বলে মেনে নিয়েছিলাম। হৃদয়কে সম্বরণ করলাম, মজলাম লাল পানীয়তে। সময়ের অপেক্ষা করাতে নিজেকে দোষারোপ করেছি বারংবার। কিন্তু মেয়েটা এখনও অবুঝ, অন্তরের কাতরতা যন্ত্রণা বোঝে না। আগামীকালও অপেক্ষায় থাকবো যেন সে আসে, তা না হলে তার বাড়িতেই না হয় যাব আমি। অনামিকার হৃদযন্ত্র ছুটে অশ্বগতিতে। বাড়িতে যাবে মানে? আরেক বিপদ হবে তখন, কেলেঙ্কারি লেগে যাবে না? এমনিতেই ঝড় ঝামেলা অন্ত নেই। মেয়েটা ত্রস্ত হয়ে আরো কিছু ভাবলো না। মুহূর্তে ফিরতে SMS পাঠালো, অপেক্ষা করবেন। অপরদিকে অনামিকার এই জবাবে ম্লান হাসে এক প্রেমিক পুরুষ। আবছা স্বরে আওড়ায় সে, এবার আর এক পলকও জলে যেতে দিব না প্রেয়সী, তুমি আমার হবে। সৃষ্টিকর্তা আমার সকল অশ্রুপাত গ্রহণ করেছেন। শহরের নাম করা চাকচিক্য ভোজনালয় উডেন হাউস এর অভিমুখে দাঁড়িয়ে অনামিকা। চিত্তজুড়ে ভীতির আনাগোনা চলমান রইলেও তা বদনে প্রকাশিত হলো না মেয়েটার। কাঁধে ঝুলানো ব্যাগে সুদীর্ঘ ফিতাখানা আঁকড়ে ধরে এদিক সেদিক নজর বোলায় সে ক্ষণে ক্ষণে। 5টার কাছাকাছি সময়, পরন্ত বিকেলে ডুবন্ত রবির মিষ্টি কিরণ গায়ে মাখতে ব্যস্ত শহরের মানুষজন। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরপরই অপেক্ষারত মেয়েটি শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো সে আগ্রহ মজুমদার নামক আগন্তুকের কণ্ঠস্বর।
শুভ বিকেল। অধরষ্ঠে এক চিলতে হাসি ফুটিয়ে নিজের সম্মুখে শঠান দাঁড়িয়ে রোয়া পুরুষকে দেখে অনামিকার হৃদয় এসে নিমিলিত হলো কপালের মাঝ বরাবর। কোথায় যেন দেখেছে সে এই লোকটাকে। সুঠাম দেখি পুরুষের আপাদমস্তক পর্যবেক্ষণ করলো মেয়েটা। চোখে কালো ফ্রেমের চশমা, পরনে সফেদ শার্ট। দেখতে মন্দ না, তবে দেখে তো মনে হচ্ছে না যে কলেজ পড়ুয়া। অর্থাৎ কিসে ভুল? ধন্যবাদ সাক্ষাৎকারের জন্য। চলুন ভেতরে গিয়ে বসি। আগ্রহের উক্তিকে অগ্রাহ্য করে না বোধক মাথা হেলায় অনামিকা। অতঃপর বলে, আপনি আগ্রহ? হ্যাঁ, আমি আগ্রহ। সন্দেহ আছে? তাহলে এই যে আইডি কার্ড দেখে নিন। আগ্রহ নিজের মহিরুহু ন্যায় গ্রীবায় ঝুলানো পরিচয়পত্রখানা দেখাতেই অনামিকার চক্ষু চরক গাছ। শহরের স্বনামধন্য কলেজের একজন শিক্ষক আগ্রহ মজুমদার, আর সে কিনা ভেবেছিল ছাত্র। মেয়েটা খানিক ইতস্তত বোধ করলো। তা লক্ষ্য করে আগ্রহ বলে ওঠে, এবার যাওয়া যাক। বেশিক্ষণ সময় হয়তো নেব না। প্রথমবারের মতো সামনে যখন পেয়েছি তখন সবটা বলবো সরাসরি। অনামিকা চেয়ে রয়। ভনিতাবিহীন সরল বদনে কথা বলছে এই পুরুষ। দাঁড়িয়ে রইল না আর মেয়ে। অস্বস্তিকর পরিস্থিতিতে হতে নিজেকে মুক্ত করতেই হয়তো ধীর গতিতে পেছনের ভোজনশালায় প্রবেশ করলো। প্রবেশে আগ্রহ ভদ্রতার সহিত কাঠ নির্মিত কুর্সিতে নিয়ে অনামিকাকে বসার আহ্বান জানায়। অতঃপর মেয়েটার সম্মুখপানের অপর কুর্সিতে বসে নিজে পরনের সফেদ শার্টের গোটানো হাতা আরো কিঞ্চিত বাহুর উপরে ঠেলে দিতে দিতে পুরুষালী ভরাট কণ্ঠে শুধুই, কি খাবেন? মেনু কার্ড দেখে যা ইচ্ছা অর্ডার দিতে পারেন। অনামিকা মৌনভঙ্গিতে মাথা দোলায়। স্বল্প কঠোর স্বরে বচন রাখে, এসবের প্রয়োজন নেই, যা বলবেন তাড়াতাড়ি বলুন। আগ্রহ স্মিত হাসে। সেই হাসিতে আপন অজানায় হৃদ খোয়ালো তার অভিমুখের রমণী। আগ্রহ দুই হস্ত তালুর মিলন ঘটিয়ে কাঠের টেবিলে রাখে বাহুদয়। কিয়ৎক্ষণ চেয়ে রয় অনামিকার পানে, বহু বছরের তৃষ্ণার্ত চাতকের ন্যায়। তথাপি তার তৃষ্ণা নিবারণের দৃশ্য সহ্য করতে পারল না সামনের নারী। নজর সরিয়ে নেয় সে, দৃষ্টি গ্রথিত করে অন্য কোথাও। অতঃপর নিজেই বলে, কিভাবে চেনেন আমাকে? বিস্তারিত বলুন। এত বছর কেন অপেক্ষা করেছেন? আগ্রহের সুস্পষ্ট জবাবে অনামিকার হৃদযন্ত্রের স্পন্দন বেগতিক হয় মুহূর্তেই। ভালোবাসে বলেই অপেক্ষা করছে। কখনো চক্ষুর সম্মুখে এলো না, কখনো পরিচিত হলো না, অথচ কিনা ভালোবাসে। অনামিকার মনস্পটে সকল প্রশ্ন যেন আগ্রহের কর্ণকুহরে পৌঁছে গেল তার দিব্য কর্ণের সহায়তায়। অতএব তার প্রেয়সীকে অপেক্ষায় না রেখে সে বলতে শুরু করে, ভালোবাসি তাই। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন রূপমান আপনাকে স্কুল থেকে নিয়ে গিয়েছিল, তাই ও গাড়ি নেয়নি। কলেজ থেকে বন্ধুরা সবাই কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমার বাসা আপনার স্কুলের নিকটবর্তী, তাই বাকিরা চলে গেলেও আমি রূপমানের সাথে থেকে গিয়ে কথা বলছিলাম। ও অপেক্ষা করছিল ওর বোনের জন্য। তারপর দেখা পেলাম একটা ছোট্ট কিশোরীর, ঘর্মাক্ত হাস্যোজ্জ্বল মলিন মুখটা যে হৃদয়ে গাঁথল। আর নড়চড় হলো না। সেদিন থেকেই বন্ধুর অগোচরে প্রতিদিন চলে যেতাম ওই স্কুলের সামনে। বাজে অভ্যাস গড়ে তুলেছিলাম। আপনার কলেজ সম্পর্কেও জেনেছি রূপমানের কাছ থেকে, তবে নিজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আর তেমন দেখতে পেতাম না। আপনার কলেজে যাওয়া হয়ে উঠতো না। নিজেই সময় পেতাম না আমার প্রেয়সীর আনন্দটা একটু দেখতে। কি ভয়ানক যন্ত্রণা ছিল তা! মরণ যন্ত্রণা হয়তো এত নিদারুণ নয়। বন্ধুর ফোন থেকে একটা ছবি নিয়ে নিলাম অগত্যা। তারপর থেকেই সেটাই সম্বল। দিন গুনতাম কেবল। ভেবেছিলাম প্রতিষ্ঠিত হলেই কিংবা বেকারত্ব ঘুচিয়ে প্রস্তাব নিয়ে যাব আপনার বাবার কাছে। আর আমার প্রেয়সীও ছোট ছিল, তাই সঠিক দিনক্ষণে অপেক্ষা করছিলাম। কলেজে শিক্ষকতা করেছি, বেশি দিন হচ্ছে না, কিন্তু সময়সূচিতে তো আর অপেক্ষা নামক বস্তু নেই। আমার অপেক্ষাই আমাকে ছোবল মারল। রূপমানের কাছ থেকে জানলাম আপনার বিয়ে হয়ে গেছে। আগ্রহ থামে। তার স্থির নজর সম্পূর্ণ অনামিকার পানে। চশমার আড়ালের অনর চোখ জোড়া তীব্র অনুভূতির জানান দিচ্ছে চিৎকার করে। অনামিকা তার দৃঢ় তৎপর হৃদযন্ত্র নিয়ে বাধ্যকন্যার ন্যায় তার অভিমুখের পুরুষের সবকিছু শ্রবণ করছে। তাকেই নিয়ে কেউ একজন এত অনুভূতি পুষে রেখেছে, আড়াল থেকে ভালোবেসেছে, আর সে জানতেই পারল না আদৌ কি লোকটা ভালোবাসে। আগ্রহ পুনশ্চ কণ্ঠ তুলে, তারপর থেকে আমার জীবনটা কেমন কঠিন হয়ে গেল আমার জন্য। রঙিন থেকে সাদা কালো, অমনোযোগী হয়ে উঠলাম খুব। নেশায় বুধ হয়েছি বলা যায়। আপনাকে নিজের করে নেওয়ার আজটুকু সমাপ্তি যে এভাবে হবে তা কি কল্পনা করেছিলাম? তার ছেলের হাসি ফুটল আগ্রহের অধরষ্টে। গাঢ় এক তপ্ত নিঃশ্বাস মুখ বিবর হতে উন্মুক্ত করে বলে সে,
সেই সন্ধ্যায় আপনার আচানক আগমন আমার জীবনের ওই খুঁয়ে যাওয়া আশা যেন ফেরত দিয়ে দিল। আপনার ওই হাস্যজল বদনের আড়ালে বিষাদগ্রস্ত আজ করেছিলাম আমি। আন্টির উৎকণ্ঠাও লক্ষ্য করেছি। তারপর রূপমানের কাছ থেকে জেনেছি সব। অনামিকার ভ্রুযুগল সংকুচিত হয়, প্রশ্নার্থের দৃষ্টিতে চেয়ে শুধায় মেয়েটা। তার মানে সেদিন ওই বাড়িতে সকলের মাঝখানে আপনিও ছিলেন? এজন্যই আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে বারবার। অনামিকা নজর সরালো। কিয়ৎক্ষণ মৌনতা পালন করলো দুই মানব মানবী। অতঃপর চঞ্চলা চপলা চিত্তা অনামিকা এবার নির্ভীক কণ্ঠে বলে উঠে, ভালোবাসা শব্দটি ক্ষুদ্র হলেও এর অর্থ বিশাল। ওষ্ঠাধরে কেবল ভালোবাসি উচ্চারণ করলেই প্রমাণিত হয় না যে আপনি আমাকে ভালোবাসেন। বিশাল তো বটে, তবে ভালোবাসার অর্থ খুব একটা কঠিন নয় প্রেয়সী, আবার সহজও নয়। ভালোবাসা মানে আশার ঝুড়ি নিয়ে চলা, যা আমি বয়ে চলেছি 6 বছর ধরে। ভালোবাসা মানে পীড়ন প্রাপ্য হবে জেনেও হৃদয়কে ওই পীড়নের দ্বারকোঠায় ঠেলে দেওয়া। অতঃপর অপেক্ষা, কবে মিলবে অপেক্ষার অবসান, তারপরেও অপেক্ষা করা। কি যে নিদারুণ সুমধুর যন্ত্রণা তা! আর এই অপেক্ষায় দিতে পারে শুদ্ধতম ভালোবাসার পরিচয়। আগ্রহের সাবলীল জবাব, ভাবমূর্তি নির্বিকার। তড়িৎ গতির হৃদস্পন্দন নিয়ে মেয়েটা চেরয় আগ্রহের পানে। আগ্রহ চশমাটা খুলে টেবিলে রাখে। তন্মধ্যেও এক সাদা কালো পোশাক পরিহিত লোক এসে স্থির হয় তাদের টেবিলের নিকটে। আগ্রহ মেনু কার্ড হাতে নিয়ে দৃষ্টি বোলায়, অতঃপর অনামিকার পানি নাচেই অর্ডার দেয় ডেজার্ট। সাদা কালো পোশাকের লোকটা নর্মভঙ্গিতে ধন্যবাদ জানিয়ে প্রস্থান করলো। আগ্রহ পুনরায় নজর নিবদ্ধ করে তার অভিমুখে উপবিষ্ট নারীর পানে। গাম্ভীর্যপূর্ণ স্বরে বলে ওঠে, সময় দিতে রাজি, আরো অপেক্ষা করাতে রাজি আমি। কেবল ভালোবাসার প্রকাশের সুযোগ চাই, দেবেন? পুরুষালী ভরাট কণ্ঠে অনুকম্পার ছোঁয়া, অনুনয়ের স্বর তার ক্ষণেই নারী হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। প্রত্যুত্তরে কি বলবে ভেবে না পেয়ে অন্য পানে তাকিয়ে রয় মেয়েটা। এই সুযোগে আগ্রহ মজুমদার পর্যবেক্ষণ করে তার প্রেয়সীকে। পরনে হালকা গোলাপি কুর্তি, শুভ্র ওড়না, বক্ষ সম লালচে খয়ারিকের সুন্মুক্ত, স্বাধীন কাজলবিহীন নেত্র জোড়ার পলক পড়ে যায় মুহূর্তে মুহূর্তে। ছোট নাক, গোলগাল চেহারার সহিত বেশ মানানসই। অত্যল্প ক্ষণের ব্যবধানে ওই সাদা কালো পোশাকের লোক চলে এলো চকোলেট ভেলভেট চিজ কেক নিয়ে। প্রেয়সীতে নিমগ্ন পুরুষের ধ্যান ভগ্ন হয়। লোকটার প্রস্থানের পরেই অনামিকা বলে, আপনাকে আমি চিনি না, জানি না, তাহলে কেন সুযোগ দেওয়ার কিংবা ভালোবাসার প্রকাশের প্রশ্ন উঠছে? আগ্রহ অন্তর্মুখী হাসে। অনামিকা মৌনতা অবলম্বন করে চেয়ে রয়। মন মাছারে আওড়ার সে পুরুষের হাসি যেন তার অধর ছাড়তে চায় না। খানিক বাদে আগ্রহ জবাবে বলে, চেনার জন্য বা জানার জন্য হলেও সুযোগটা দেওয়া উচিত ম্যাডাম। আপনার সামনে এই সুস্বাদু ডেজার্টটা মুখে না তুললে কি আপনি এর স্বাদ বুঝতে পারবেন? সুদর্শন সৌম্যের আঘাত স্বরে কুটিলতার রেশ। অনামিকা নজর নত করে সঙ্গে সঙ্গে। ভাবে সে তার নিমিত্তে কেমন সিদ্ধান্ত শ্রেয়। সেও কার্যে পুনরায় বিপদে পড়বে না তো মেয়েটা। গুধূলি বেলার আয়োজন বিশালম্ভর জুড়ে। রঞ্জনের রাঙা গগনে গুচ্ছে গুচ্ছে বিহঙ্গের বিচরণ যায় তারা আপন নিরির উদ্দেশ্যে। রবি মহাশয় ঢলে পড়েছে প্রায়ই। সপ্তদশী আরশি পানে চেয়ে আপন অবয়ব পর্যবেক্ষণে নিবিষ্ট। পর্যবেক্ষণ নয় ঠিক, সে তার কৃষ্ণকেশ বেনুনিতে আবদ্ধ করছে। ভ্রুকুটি কুঞ্চিত, তার নাক ফুলানো, গণ্ডদেশ তার রোষানলে পুড়ছে। মস্তিষ্কে অতুষ্ণ অনলের প্রবলতা বিদ্যমান। আর তার এহেন রূপ দেখছে মুহাচ্ছন্ন নজরে রূপমান। অফিস থেকে ফিরে সে বিছানায় আতশোয়া হয়ে বসে আছে। গত্রতাপে নুয়ে পড়ার অবস্থা। তবু সুঠাম দেহী পুরুষ ঠায় বসে তার জায়াকে অবলোকনে ব্যস্ত। বেশ অনেকক্ষণ ধরে সে তার পিচ্ছে অর্ধাঙ্গিনীর ফুল আবদনের দিকে চেয়ে আছে। কিয়ৎক্ষণ পরে সে ডাকে কথাকে, এই যে রাইবাঘিনী, শোনো। কথা বলবেন না আপনি আমার সাথে। কৃষ্ণ ক্যাশের অগ্রভাগ শক্তপোক্ত বাঁধনে আবদ্ধ করে তেজদীপ্ত স্বরে বলে উঠে সপ্তদশী। রূপমান তার কোমল সত্তার দ্বারা শুষ্কুষ্ঠ ধরে আদ্রতাতে অন্তরালে হাসে। বৈরাগত স্বর থমথমে আনন্দ দেখতে ভালোই লাগে, মন্দ নয়। সে পুনরায় ধীরস্থির কণ্ঠে বলে, তাড়াতাড়ি ফিরে এলাম না? সপ্তদশী বক্ষদেশে উড়না জড়াতে জড়াতে ব্যগ্র গতিতে এগিয়ে আসে। অতঃপর কুঞ্চিত ললাট নিয়ে তর্জনী উঁচিয়ে জবাবে বলে ওঠে, সকালে জ্বর ছিল আপনার, বলেছিলাম না অফিসে না যেতে, কথা শুনেছেন? হ্যাঁ, ধমকে বসে চলে গিয়েছিলেন। এখন জ্বর বাড়লো কেন? মা দুশ্চিন্তা করবে না? কেবল অফিসের কাজ নিয়ে পড়ে থাকলে হয়? নিজের প্রতি কোনো খেয়াল আছে আপনার?
সপ্তদশীর রূঢ় স্বরে তোলা বাক্যের সমাপনী হতে বিলম্ব হলো, তথাপি রূপমান তার বউকে কাছে টেনে নিতে ছিটে ফুটাও বিলম্ব করল না। হতবিহ্বল সপ্তদশী খানিক ত্রস্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়ল অর্ধাঙ্গের বক্ষপটে। রূপমান অতি সন্তর্পণে সপ্তদশীকে শুয়ে নিজের বলিষ্ঠ দেহের ভার ছাড়ল। অর্ধাঙ্গিনীকে বসনের আড়ালে লুকায়িত শ্যামকুমোরের স্পর্শ ছড়ালো প্রগাঢ়তায়। নেত্রপল্লব মিশিয়ে নিল কথা। রাগ উবে গেছে তার, উদ্দায়ী পদার্থ কর্পূরের ন্যায়। প্রাণবায়ু ঘন হয়ে উঠে তার, অনুগ্রহ সুডল বক্ষের উঠানামা বাড়ল। স্পন্দনের ক্রিয়া প্রতিক্রিয়া অনন্য। দন্ততলে অধর নিষ্পেষিত করতে কর্ণকুহরে প্রবেশ করল তার অর্ধাঙ্গের মাদকমত্ত আচ্ছন্ন কণ্ঠস্বর। অবশেষে শিকদার বাড়ির ছোট বউয়ের রায়বাঘিনী রূপের দেখা মিলল। তা শুধু মায়ের চিন্তা হয়, আমার বউয়ের চিন্তা হয় না তার এই প্রিয়তর জন্য? আখি পাতা মেলে তাকালো সপ্তদশী। মেয়ে যাওয়া বদনখানা মলিনতায় ছেয়ে গেছে। বক্ষ মাঝে রায়ঠাই ভাবে ধক ধক কম্পনের আওয়াজ তার কর্ণগোচর হচ্ছে। রূপমান তার অর্ধাঙ্গিনীর ললাটে থাকা ক্ষুদ্রকার কেশগুচ্ছ সযত্নে তার কর্ণ পশ্চাতে গুজে দিল। সপ্তদশীর অভিমানী চিত্ত মৌন রয়, অশ্রুতে ভরে ওঠে নেত্রজোড়া। পুনরায় নেত্র পল্লব ভিড়িয়ে অপর প্রান্তে মুখ ঘুরে নেয় মেয়েটা। বলিষ্ঠ পুরুষের উতলা মনে অনিষিদ্ধ কাজের হাতছানি দিল। পুরুষ সত্তাকে বাধা প্রধানে ব্যর্থ হয়ে সে আলগোছে মেয়ের ওড়না হটিয়ে ছুঁয়ে দেয় তার দেহতাপে জ্বলন্ত ওষ্ঠাধর সপ্তদশীর গ্রীবাদেশে। অন্তগণ্ডদেশে আঘাত করে মেয়েটা, নখের প্রহার ঘটায় তার অর্ধাঙ্গের বসনাবৃত বাহুতে। উপর্যুপরি আলতো ছোঁয়ায় কথা মিয়ে পড়ল অধিক। অভিমানিনী জয়ার অভিমান চূর্ণ বিচূর্ণ করতে একটু আদর সোহাগ দেওয়া যেতেই পারে, তাই না কথাকলি? অর্ধাঙ্গের ক্ষীণ কম্পমান কণ্ঠস্বরে সপ্তদশী আখি পাতা মেলে তাকায়। জ্বরের তুপে রূপমানের পুরুষালী ভরাট কণ্ঠস্বর হয়েছে ক্ষীণকায়। কম্পমান রূপমানের বলা লাজময় বাক্যে অন্তঃকরণে হাওয়া অনন্য অনুভূতিকে বুড়ো আঙ্গুল দেখে সপ্তদশী ফুঁপে উঠল আচানক। অর্ধাঙ্গের খোঁচা খোঁচা দাড়ি সমেত উত্তপ্ত কপোলদ্বয় আজলায় পুরে বলে মেয়েটা ঋণঋণে স্বরে। আপনি কারোর কথা শোনেন না কেন রূপবাবু? আপনার এই সামান্য জ্বরে আমার খুব কষ্ট হচ্ছে। দেখেছেন আপনার জ্বর কতখানি বেড়েছে? বাড়িতে বিশ্রাম নিলে এই জ্বর বাড়তো না। বিষণ্ণতায় সপ্তদশীর আননখানি হয়েছে এইটুকুনি। অর্ধাঙ্গের ব্যথিগ্রস্ততায় চিন্তা চিন্তনে মেয়েটা ব্যাকুল অস্থির। বইয়ের এমন আকস্মিক কাণ্ডে রূপমান স্মিত হেসে সযত্নে অপসারণ করল মেয়েটার নেত্রকার্নিশ পেয়ে গরিব নামা নোনা জল। সপ্তদশীর রক্ত নেয় রঞ্জিত নাকের ডগায় অধরষ্ট ছুঁয়ে গুঞ্জন স্বরে বলে রূপমান, বউয়ের যত্ন আত্মি পাওয়ার বাহানায় হলেও না হয় অসুস্থ থাকি, তা না হলে রাতবিহীন বউকে সারাদিন একটু তো কাছেও পাই না। কথা রূপমানের বক্ষ ঠেলে উঠতে চাইল। অর্ধাঙ্গের এহেন রসিকতা টানা রোমাঞ্চকর বাচ্চ তার সহ্য হলো না এখানে। অন্তঃকরণ যে বিষণ্ণতায় ছেয়ে। বলিষ্ঠ পুরুষ তার পিতৃ যার কোমর জোরে বন্ধন দৃঢ় করে। দুজনার ললাটে ললাট থেকে চোখ চূড়া নেভালো সে। সপ্তদশীর ললাট পুড়ে অর্ধাঙ্গের তাপে, তবু সে মনও থেকে নাক টানে, থেকে যায় ওই অবস্থায়। রূপমান অত্যল্প ক্ষণের ব্যবধানে নিদ্রা ঘুরে যায়। অধিক জ্বর তার। অর্ধপ্রহর যেতেই বাহির থেকে শোনা গেল বিশাখা শিকদারের ঢাক। বাবা, কিছু খেতে হবে তো, অসুস্থ শরীরে নিয়ে আসবো ঘরে। রূপমানের কৃষ্ণ ক্যাশের গভীরে চলমান সপ্তদশীর হাত থমকে যায় মুহূর্তে। হৃৎপিণ্ড লাফিয়ে চলে তার। স্বামীর দৃঢ় বন্ধন হতে ওঠার সম্ভব নয় এখন। অগত্যা জোরপূর্বক দ্বিধাগ্রস্ত স্বরে বলে উঠে মেয়েটা, মা উনি তো ঘুমিয়েছে, আমি আসছি একটু বাদে। বিশাখা শিকদার অনতি বিলম্বে আচ্ছা প্রত্যুত্তরে প্রস্থান করলেন। নিশ্চয়ই তার আশা ঠিক হয়নি এখানে, তাই তিনি চলে যান মায়ের শিকদারের কক্ষে। শাশুড়ি বউ মিলে কিয়ৎক্ষণ গল্প গুজব করবেন। চারু লিভিং রুমে বসে ছোট ছোট জামা কাপড় ও কাঁথা ভাঁজ করছে। বিশাখা শিকদারের স্বীয় হস্তে তৈরি ছোট ছোট কাপড় চোপড়গুলো আজ সব ধুয়ে দেওয়া হয়েছে। সেগুলোই ছাদ হতে এনে ভাজে নিরত মেয়েটা। তন্মধ্যে বাড়িতে অনুপ্রবেশ ঘটেছে অনামিকার। চারুর সম্মুখীন হতে কেমন যেন ভেবাচেকা খেয়ে দাঁড়ালো মেয়েটা। তবু সহস্র বদনে শুধু সে, কি রে, কি করছিস চারু? অর্ধচন্দ্রের ন্যায় অধরেলে হাসে চারু। জবাবে রসিয়ে রসিয়ে বলে, অনাগত অতিথির পোশাক গুছিয়ে রাখছি মিকুদি। তুমি নাকি তোমার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলে, মামিমা বলল। অনামিকা জিহ্বা থেকে অধর ভেজায়। সোফায় বসতে বসতে মৃদু হেসে বলল, হ্যাঁ রে, ভালো লাগছিল না তো, তাই একটু আড্ডা দিয়ে এলাম।
চারুর সৌজন্যমূলক হাসে। তারা নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন চালিয়ে যায়। তবে অনামিকা আড়াল করে আগ্রহের বিষয় কাউকে আপাতত জানতে দিতে চায় না সে। আপন অনুভূতির সম্বন্ধে ও যে সে অবগত নয়। নিকষ কালো আধারে আচ্ছাদিত রাত্রিকালে অবিরত ভেসে আসছে রাতচরা বেচার হুঙ্কার। স্থির বৃক্ষপত্র ক্ষণে ক্ষণে মৃদু মারুতি হিসিয়ে আওয়াজ তুলে। অদূর হতে কর্ণগোচর হয় বন কুকুরের আর্তনাদ। কৃষ্ণম্বরের সফেদ চন্দ্র তার ম্লান চন্দ্রিকা ছড়াতে নিরত। আর সেই চন্দ্রপানে চেয়ে দুঃখ বিলাসে নিমগ্ন শিকদার বাড়ির ছোট পুত্র। স্রোতের গতিতে মাসখানেক সময়ের সূচি হতে বিয়োগ যেতে রূপায়ণের আকস্মিক গুরুত্বপূর্ণ কাজ পড়ল পার্শ্ববর্তী জেলায়। তথাপি ছেলেটা তার গর্ভবতী অর্ধাঙ্গিনীকে রেখে যায় কি করে? মাতৃগর্ভ হতে তার অনাগত সন্তানের ধরিত্রী কোলে পথ তুলে দেওয়ার ক্ষণ যে ঘনিয়ে এসেছে। অগত্যা ছোট ভাই নিজের কাঁধে কাজের ভার তুলে নিল। রওনা দিয়েছিল এক উষালগ্নে। প্রস্থান মুহূর্তে ছোট্ট অর্ধাঙ্গিনীর এইটুকুনি শুষ্ক মলিন বদন পর্যবেক্ষণ করে কেবল গাম্ভীর্যপূর্ণ ভারিক্কি স্বরে জলদি ফিরে আসার আশ্বাস দিয়েছিল। অতঃপর গটগট পায়ে বেরিয়ে গেল। সপ্তদশী সেই থেকে ম্লান চিত্তে। সদ্য মস্তক তোলা সতেজ দুর্বার ন্যায় অন্তঃকরণে বাসনা জেগেছিল অর্ধাঙ্গ তার বুকে ঠায় দিক। একটু স্নেহের পরশাকুক। অপরঞ্চ তা তো হলই না, উল্টো থমথমে ভঙ্গিতে চলে গেল মানুষটা। রজনী কাটল ওভাবে ঠায় বসে। অর্ধাঙ্গের শক্তপুক্ত বক্ষে উষ্ণ আলিঙ্গনে নিদ্রা যাওয়ার জঘন্য অভ্যাস সপ্তদশী যুবতীকে এখন করে করে খাচ্ছে। হৃদয়ে কেমন অস্থিরতা, চাঞ্চল্যতা। কাছে একটা মোবাইল ফোনও নেই যে যোগাযোগ করবে একটু। অন্তঃকরণ যে সহচার্যার অভাবে ভুগছে ভীষণ। কথা বিষাদগ্রস্ত চিত্তে ভাবনায় বিভোর হয়। কখনো তো ভাবেনি যে এক অচেনা অবিদিত পুরুষ তার জীবনে এতটা অংশের দখলদার হয়ে উঠবে। আচানক এক তুফানের ন্যায় অনুপ্রবেশ ঘটিয়ে জীবনটাকে রংচঙ্গে করে দিয়েছে। এই অবদিত পুরুষের সহিত অদৃশ্য গাঁটছড়ায় আবদ্ধ হয়ে কখনো সপ্তদশীর আত্মগ্লানি কিংবা অনুতাপের ভার বইতে হয়নি। না হোক সেই হৈহুল্লোড় করে বিবাহ, তবুও তো এক বন্ধনে আবদ্ধ হয়েছে। এক খচখচে কাগজের দলিলে সই করে যে সম্পর্কের শুভারম্ভ হয়েছিল তাকে এতটুকুই সুখ বয়ে এনেছিল যে এখন ওই অর্ধাঙ্গ নামক মানুষটার নিমিত্তে তার মন কাঁদছে আর্তনাদি সুরে। ওই মানুষটার বুকে ঠাঁই না হওয়া পর্যন্ত নিদ্রা ধরা দিতে চাইছে না। অতঃপর আজ 2 দিবস অতিক্রমের পরে রূপমান ফিরে না। মায়ের ফোনে যোগাযোগ করেছে কয়েকবার। ভীষণ ব্যস্ত সে কাজে। কথা বৃহৎ ঘনকায় ও অতৃষ্ণ শ্বাস ছাড়ে। নেত্র জুড়ে ঘুম নেই। প্রাণনাথের বক্ষ চায় তার। অপেক্ষা কেন ফুরায় না? কথা রাখি যুগল ভরে উঠে নয়ন বাড়িতে। ব্যালকনি টাইলস নির্মিত মেঝেতে বসে হাঁটু জড়িয়ে ধরে সে দূষিত দুর্বল মানুষের। যাতন পীড়নে রুহু যেন কাঁপে মেয়েটার। ভীষণ যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। মন মাঝারে তাই মেয়েটা আনমনে আওড়ায়। চন্দ্র যেন হাল ছাড়া অধুনা, নিশীথ রজনী স্নিগ্ধতায় সাজে না। অবরুদ্ধ প্রাণবায়ু ভীষণ আপনিহীন, তন্দ্রায় দখলিত আখি জোড়া, তাই তো নিদ্রাহীন। সহসা অতি পরিচিত কণ্ঠস্বরের আর্তনাতে কথা হুড়মুড়িয়ে ব্যালকনি থেকে আসে কক্ষে। মধ্যরাতের শান্ত পরিবেশে তার বোনের গগন বিদারী চিৎকারে শিকদার বাড়ি ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। তাড়াহুড়োই দৌড় খুলতেই দেখল অনামিকা বের হচ্ছে। দুজনেই নিচে চলে গেল। যা আন্দাজ করেছিল তাই। নব মেহমানের মাতৃগর্ভ হতে মাতৃক্রুরে আসতে চাইছে। বাড়ির কর্তাকর্তি সজাগ হয়েছে ইতিমধ্যেই। রূপায়ণ গাড়ি বের করে অর্ধাঙ্গিনী খেয়ে গাড়িতে নেওয়ার ব্যবস্থা করছে। ভাইটাও বাড়িতে নেই। অনামিকার সাহায্যে নবনীতাকে গাড়িতে তুলে সে। বিশাখা শিকদার প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নিলেন। রনক শিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ গাড়িতে উপবিষ্ট হলেন পর মুহূর্তে। ছোট ছেলে নেই, ওনাকে গাড়ি চালানোর দায়িত্ব পালন করতে হবে। কথা যাওয়ার অদম্য আগ্রহ প্রকাশ করল শ্বশুর শাশুড়ির নিকট। বোনের আর্তনাদে মেয়েটার অন্তর কাঁপছে। রনক শিকদার অনতি বিলম্বে অনুমতি দিলেন। এই মুহূর্তে অত কথাবার্তার সময় নেই। বোনের পাশে বসে মেয়েটা। অনামিকা গেল না, চারুর সহিত বাড়িতে থেকে গেল। মায়ের শিকদার আছেন একাকী। চারুকে বলিয়ে তিনি হস্তে তুলে নিয়েছেন জপমালা। নিবিষ্ট চিত্তে জপছেন প্রতিনিয়ত সৃষ্টিকর্তার নাম। রনক শিকদার গাড়ি দৌড়ায় দ্রুত। রূপায়ণ তার সহ্যহীন ব্যথায় ক্রন্ধনরত অর্ধাঙ্গিনীর বদন জুড়ে আঁকছে একের পর এক ছোঁয়া। বউকে এই মুহূর্তে শান্ত করা সম্ভব নয় জেনেও বলে যাচ্ছে একের পর এক সুমিষ্ঠ প্রণয় বাক্য। নিঃশ্বাসের গতিবেগ ব্যাঘ্র নবনীতার।
কাতরে যাচ্ছে মেয়েটা একাধারে অবিরত। নয়ন ভাসে তার নোনা জলে। বোনের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে কঠোর মুষ্টিতে আবদ্ধ করল মেয়েটা। সপ্তদর্শী নীরব, কেবল দেখছে তার বড় বোনের অর্ধাঙ্গকে। পুরুষের ভালোবাসা অতি স্নিগ্ধ, যদি সে ভালোবাসতে পারে, যদি সে সক্ষম হয় প্রণয় ডোরে বাঁধতে তার শখের নারীকে। কথা অপর পানে নজর ফেরায়। রূপায়ণের এসবে ধ্যান নেই, তার সকল ধ্যান জ্ঞান আপাতত তার বউতে উপচে পড়ছে। বাবা হবে সে। অনুভূতিগুলো কেমন জগা খিচুড়ির ন্যায় লাগছে পুরুষের অন্দরে। নবনীতার এক এক গগন বিদায় চিৎকার বাড়ি খায় হাসপাতালের দেয়ালে দেয়ালে। নার্স ডাক্তারগণ ধরাধরি করে স্ট্রেচারে তুলে নিতেই মেয়েটা রূপায়ণের পরনের টি শার্টটা খামছে ধরল। চক্ষু জুড়ে মেয়েটার অবিদিত আকুলতা। রণক্ষিতা দৃষ্টি ঘুরিয়ে সরে দাঁড়ালেন। এই মুহূর্তটায় একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার স্বামীর। অস্থির পুরুষ কোনো দিকে নজর না দিয়ে, কারো ধার না ধরে তার অর্ধাঙ্গিনীকে আলতো আদর দেয়। নবনী তার ঘরমাক্ত ললাটে স্নেহের পরশেকে ফিসফিস শব্দে আওড়ায় জায়ের কর্ণকুহরে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।